মেয়েরা ভালো আছো নিশ্চয়ই। আমরা শুনবো আজকে দ্বিপদী বিস্তৃতি। আমরা দ্বিপদী বিস্তৃতির প্রথম মানে 5th চ্যাপ্টার, আমার লেকচার নাম্বার 5। আমাদের এর আগে বাস্তব সংখ্যা শেষ হয়ে গেছে, এখন দ্বিপদী বিস্তৃতি আমরা ক্লাস 10-এ পড়ে আসছি। দ্বিপদী বিস্তৃতি, তাহলে দ্বিপদী বিস্তৃতিটা হলো কিভাবে আসলো, দ্বিপদী বিস্তৃতি বলবো, সূত্রগুলো বলবো এক এক করে, তারপরে আমরা অঙ্কে যাব। প্রথমে বলতে চাই দ্বিপদী কাকে বলা হয়। দ্বিপদী আমরা সুন্দর করে লিখে দিচ্ছি, দেখো a প্লাস এক্স একটি দ্বিপদী রাশি। সুতরাং a প্লাস এক্স টু দি পাওয়ার এন এর বিস্তৃতিতে দ্বিপদী রাশির বিস্তৃতিকে দ্বিপদী রাশির বিস্তৃতি বলা হয়। ঠিক আছে, আবার বলছি, এ প্লাস এক্স একটি দ্বিপদী রাশি। এ প্লাস এক্স টু দি পাওয়ার এন এর বিস্তৃতিকে দ্বিপদী রাশির বিস্তৃতি বলে। ঠিক আছে, এ প্লাস এক্স টু দি পাওয়ার এন এর বিস্তৃতি নিম্নরূপ। তাহলে নিম্নরূপটা হলো, একটু দেখে নিই। এখানে আমরা যে জিনিসটা বলছি, এ প্লাস এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু, আমরা লিখতেছি এন সি নট। সি মানে কম্বিনেশন হলো সমাবেশ। এন সি নট এ টু দি পাওয়ার এন প্লাস এন সি ওয়ান, একটা বাড়বে, এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস এন সি টু এ টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর প্লাস এন সি এন এক্স টু দি পাওয়ার এন, যেখানে এন বিলংস টু এন, ন্যাচারাল নাম্বার। দিস ইজ দ্য মেইন ফর্মুলা দ্বিপদী বিস্তৃতি, দ্বিপদী উপপাদ্যের মেইন ফর্মুলা। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি, আমরা সুন্দর করে এখানে লিখতে পারি, সরাসরি আমরা লিখতে পারি। আমরা একটু খেয়াল করি, এন সি নট মানে হলো, আমরা লিখেছি দেখো, এন সি নট মানে হলো ওয়ান, এন সি ওয়ান মানে হলো এন। তাহলে আমরা লিখছি, এটাকে একটু ভাঙাই লিখলাম, এ টু দি পাওয়ার এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু এক্স। এন সি টুকে লেখা যায় এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল টু, আর যা আছে তাই লিখবো। এন সি আরকে লেখা যায়, এখানে লিখছি দেখো, এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু ডট 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 এন মাইনাস আর প্লাস ওয়ান ডিভাইডেড বাই আর ফ্যাক্টরিয়াল ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর লিখলাম। এখন এর মান যদি ওয়ান হয়, তাহলে আমরা বলতে পারবো এর মান ওয়ান, দ্যাট মিনস আমরা লিখতে পারবো ওয়ান প্লাস এন এক্স, এগুলো বাদ দিয়ে দেবো, এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই ফ্যাক্টরিয়াল টু এক্স স্কোয়ার প্লাস ডট 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 এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু ডট ডট এন মাইনাস আর প্লাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর প্লাস ডট 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 এক্স টু দি পাওয়ার এরপরে ডট ডট দিতে হবে না, কারণ এটা ফাইনাইট সিরিজ, অর্থাৎ এটা জানা মান। অজানা মান হলে আমরা ডট ডট দেব। ঠিক আছে, আমরা এইটুক ক্লিয়ার কি না আমাকে বলতে তো পারবে না, একটু পরে যদি প্রশ্ন থাকে, পরে আমরা যখন ক্লাসে ফিরব তখন আমাকে বলবে। এটি আরোহ পদ্ধতিতে আমরা এর প্রমাণ করতে পারবো। আরোহ পদ্ধতিতে এর প্রমাণটি করা সম্ভব, আমরা এটা করতে পারবো সরাসরি আরোহ পদ্ধতিতে। সুতরাং আমরা এটাকে আমরা পরের ধাপে যাই। তো এ প্লাস এক্স টু দি পাওয়ার এর বিস্তৃতিতে সাধারণ পদ নির্ণয়। এই সাধারণ পদটা তোমার প্রত্যেকটা জায়গায় লাগবে। সাধারণ পদটা কি? প্রত্যেকটা জায়গায় আমার সাধারণ পদটি লাগবে। কি প্রথম কথা হলো, সেটা হলো এ প্লাস এক্স টু দি পাওয়ার এন এর বিস্তৃতিতে প্রথম পদ আমি লিখলাম এন সি নট এ টু দি পাওয়ার এন মাইনাস নট ইন্টু এক্স টু দি পাওয়ার নট। তাহলে কি হলো, আমরা বলতে পারি এটা মানে ওই ধারাটির প্রথম পদটা কি, এ টু দি পাওয়ার এন।
ওটাকে আমি তৈরি করে নিলাম এনসি নট এ টু দি পাওয়ার এন মাইনাস নট এক্স টু দি পাওয়ার নট লিখলাম। দ্বিতীয় পদটা কি দেখো, এনসি ওয়ান এ টু দি এন মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার ওয়ান লিখলাম। লিখে তৃতীয় পদ এনসি টু এ টু দি পাওয়ার এন মাইনাস টু ইন্টু এক্স টু দি পাওয়ার টু। তাহলে 8তম পদ লিখতে পারবো। দেখো প্রথম পদে একটা পদ কম, 0 আসছে, দ্বিতীয় পদে একটা আসছে, মানে একটা পদ কম। তাহলে 8তম পদে একটা পদ কম, এনসি আর হবে না, আর মাইনাস ওয়ান হবে, আর মাইনাস ওয়ান এ টু দি পাওয়ার এন মাইনাস আর মাইনাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান। তাহলে একটা পদ কম হবে। অতএব আর প্লাস 1তম পদ, তাহলে এনসিআর এ টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর। তাহলে আমরা লিখতে পারবো এই আর প্লাস 1তম পদকে বলা হবে সাধারণ পদ, বা ইংলিশ টার্ম ইজ জেনারেল টার্ম বা সাধারণ পদ বলবো, ঠিক আছে? এটা সব জায়গায় লাগবে। আমার প্রত্যেকটি অঙ্ক করতে হলে এই পদটি লাগবে। তাহলে আর প্লাস 1তম পদকে বলা হচ্ছে সাধারণ পদ। তাহলে সাধারণ পদের সূত্র টি আর প্লাস 1। হোয়াট ইজ টি? টিকে বলা হয় টার্ম অফ তোমার দ্বিপদী বাইনোমিয়াল টার্ম। তাহলে টার্ম অফ টিকে বলা হয় টার্ম অফ আর প্লাস 1, অর্থাৎ আর প্লাস 1তম পদকে আমরা বলতেছি এভাবে এনসিআর ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস আর, আমি সুন্দর করে বক্স করে দিছি, ইন্টু এক্স টু দি পাওয়ার আর, সব জায়গায় রাখবে। এরপরে শিখব আমরা মধ্যপদ নির্ণয়, মিডল টার্ম নির্ণয়। মধ্যপদ নির্ণয় মানে কি? মধ্যপদ নির্ণয় হলো দুটো টার্ম। এই যে এ প্লাস এক্স টু দি পাওয়ার এন, এনটা যদি জোড় হয় কি হবে, এনটা যদি বিজোড় হয় তাহলে কি হবে? তাহলে আমরা একটু লিখে নিই, তারপর প্রমাণটা একটু দেখাবো আস্তে আস্তে। আমরা বলবো যদি এন জোড় হয়, এ প্লাস এক্স টু দি পাওয়ার এন এর বিস্তৃতিতে এন জোড়, তাহলে মধ্যপদ একটি হবে। কারণ আমি একটু বলে নিই, এ প্লাস এক্স টু দি পাওয়ার টু মানে এ প্লাস এক্স হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টোয়াইজ এক্স প্লাস এক্স স্কোয়ার। দুই পাশ থেকে এ স্কোয়ার এক্স স্কোয়ার কাটে দাও, তাহলে মধ্যপদ কয়টা? একটা, মাঝখানেরটি। প্রশ্ন হলো, তোমরা শিখছো এ প্লাস এক্স টু দি পাওয়ার এন এর বিস্তৃতিতে পদ সংখ্যা কয়টি? পদ সংখ্যার সূত্র হলো এন প্লাস 1, উপরে যা থাকবে একটা পদ বেশি। তাহলে এ প্লাস এক্স হোল স্কোয়ার, পাওয়ার যদি 2 হয় পদ সংখ্যা হবে 3টা, তাহলে এ স্কোয়ার প্লাস টোয়াইজ এক্স প্লাস এক্স স্কোয়ার। পাওয়ার যদি জোড় হয় পদ সংখ্যা 2টা, তাহলে মধ্যপদ হবে একটি। পাওয়ার জোড় হলে মধ্যপদ হবে একটি, যা n/2 প্লাস 1তম পদ, যা n/2 প্লাস 1তম পদ। মনে রাখতে হবে, একেবারে মুখস্থ চাই, যা n প্লাস 2/2 প্লাস 1তম পদ। তাহলে মধ্যপদ একটা হবে কখন? যদি পাওয়ার জোড় হয়, মধ্যপদ হবে একটি, যা হবে n/2 প্লাস 1তম পদ। এরপরে আমরা আসব যদি বিজোড় হয়। যদি বিজোড় হয়, তাহলে বিজোড় হলে আমরা কি বলবো? বিজোড় হলে দুটো, মনে করো পাওয়ার যদি 3 হয়, তাহলে আমরা বলতে পারি এ প্লাস এক্স টু দি পাওয়ার 3 ইকুয়াল টু এ কিউব প্লাস 3a স্কোয়ার এক্স প্লাস 3ax স্কোয়ার প্লাস এক্স কিউব। তাহলে বাইরে থেকে দুটো পদ কেটে দাও, বাইরের দুটো আর মাঝখানে দুটো রাখে, তাহলে প্রথমটাকে বলা হবে প্রথম মধ্যপদ, দ্বিতীয়টাকে বলা হবে দ্বিতীয় মধ্যপদ। তাহলে আমরা লিখলাম এন যদি বিজোড় হয় মধ্যপদ হবে 2টি, যা n প্লাস 1/2তম পদ এবং n প্লাস 3/2তম পদ। তাহলে আমরা মধ্যপদ
দুটি পেলাম, এন প্লাস মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে একেবারে। তাহলে এন জোর হলে মধ্যপদ একটি যা, n/2 + 1 তম পদ, এন বিজোড় হলে মধ্যপদ দুটি যা, n + 1/2 তম পদ এবং n + 3/2 তম পদ। তাহলে আমরা এর প্রমাণ দেখতেছি, আমরা বলতেছি a + x⁴ এর বিস্তৃতিতে পদ সংখ্যা হলো n + 1। তাহলে এনকে আমি জোড় সংখ্যা ধরলাম টুয়াইস m, তাহলে টুয়াইস m যদি হয় জোড়, তাহলে n = আমরা লিখছি দেখো n টুয়াইস m = n, তাহলে m = n/2। তাহলে পদ সংখ্যা তোমার এখন পদ সংখ্যা কত হবে, টুয়াইস m + 1। আরেকটা কথা বলে নিই, ধরি নাই পরে ধরছি আমি, টুয়াইস m + 1 হবে পদ সংখ্যা। আরেকটা বলছি আমার, যদি বলি সাধারণ পদটা হবে মধ্যপদ, তাহলে আমি বলে নিলাম a + x⁴ এর বিস্তৃতিতে মধ্যপদটি হলো r + 1 তম পদ, ঠিক আছে, r + 1 তম পদ। এখানে পদ সংখ্যা বলছি টুয়াইস m + 1, ঠিক আছে, যা বিজোড় সংখ্যা। টুয়াইস m + 1 বিজোড়, বিজোড় হলেই আমরা পদ সংখ্যা একটা হবে, মানে মধ্যপদ একটা হবে। তাহলে আমরা একটু লিখলাম, তাহলে মনে করলাম r + 1 তম পদটি মধ্যপদ এবং তার অগ্র এবং পশ্চাতে আমি যে পদটি মাঝখানে নিলাম তার অগ্র এবং পশ্চাতে সমান সংখ্যক r সংখ্যক পদ বিদ্যমান। তাহলে আমি r সংখ্যক পদ বিদ্যমান, তাহলে মধ্যপদটি হবে m + 1 তম পদ, ঠিক আছে, m + 1, r + 1 তম পদ যা তোমার n + 1 তম পদটা তাই। তাহলে আমি লিখলাম m এর মানটা বের করছি n/2 + 1 তম পদ। এটা একটা প্রথম প্রমাণটা। দ্বিতীয় প্রমাণটা আমি যাব। দ্বিতীয় প্রমাণটা হলো যখন বিজোড় সংখ্যা হবে তখন আমি ধরে নিলাম, বিজোড় সংখ্যা আমি ধরে নিলাম যে ধরি n বিজোড়, অর্থাৎ n = টুয়াইস m + 1, টুয়াইস m + 1 ধরে নিলাম। তাহলে আমাদের থাকবে কি, টুয়াইস m + 1 ধরে নিলে আমার থাকলো এখানে, একটু খেয়াল করি প্রত্যেকে, এটি একটু কঠিন কিন্তু, টুয়াইস m + 1। তাহলে এনের মানটা আমি একটু বলতে চাই, n = তোমার m = n-1/2। কারণটা কি, n = টুয়াইস m + 1, তাহলে টুয়াইস m = n-1, তাহলে m এর মানটা বের করে নিছি। তাহলে মোট পদ সংখ্যা হয় টুয়াইস m + 1 + 1, মানে একটা পদ বেশি, আমরা আগেই বলে আসছি। তাহলে টুয়াইস m + 2 এটা কি, এটা একটা জোড় সংখ্যা। সুতরাং মধ্য পদ হবে তোমার r + 1 তম পদ এবং r + 2, মানে প্রথম পদটি হবে r + 1, পরের পদটি হবে r + 2, ঠিক আছে। মানে r প্লাস যা বলি আরও যা m + 1ও তাই, m + 2ও তাই। তাহলে লিখতে পারি, অতএব এখন আমি ওই r + 1 বলি নাই, আর অগ্র এবং পশ্চাতে কোনো ভগ্নাংশ টার্ম থাকবে না। সুতরাং প্রথম মধ্যপদটি হবে r বা m + 1 এবং m + 2। তাহলে m + 1 m + 2 এই দুটাকে যোগ করলে তোমার টুয়াইস m + ওটা আসলে প্রথম আর দ্বিতীয় দুটো মিলে 2 হয়। তাহলে আমরা লিখব, তাহলে প্রথম মধ্যপদটি হবে m + 1, m এর মানটা বসিয়ে দিই, এখানে বসিয়ে দিছি n-1/2 এইখান থেকে বসিয়ে দিলাম। আর এটাই আমরা দ্বিতীয় মধ্যপদটি বললাম n-1/2 + 2 = n + 3/2 তম পদটি হবে। এখন আমাদের প্যাস্কালের সূত্র, একটা ত্রিভুজ সূত্র শিখাবো, যেটা ক্লাস 10-এ পড়ার কথা, তারপর আমি বলছি ব্যাখ্যা দেব। এনসিআর দ্বিপদী উপপাদ্যে n = 0, 1, 2, ... ইত্যাদি বসিয়ে পরপর
পিরামিড আকৃতির সারিতে সাজালে যে ছক পাওয়া যায় তাকে প্যাসকালের ত্রিভুজ সূত্র বলে। আমরা কি বলছি, আমরা সুন্দর করে ওই যে আর এর মান 1 2 3 ইত্যাদি বসিয়ে একটা ত্রিভুজ পিরামিড আকৃতির একটা ছক তৈরি করব। সেই ছকটাকে বলা হবে প্যাসকালের ত্রিভুজ সূত্র। ঠিক আছে, এইটা আমরা একটু দেখি ডিটেলস কিভাবে হবে, একটু দেখতে হবে, খেয়াল করতে হবে। এখানে কিন্তু আমাদের অনেক প্রবলেম আছে, ক্লাস 9 10-এ আমাদের অনেক প্রবলেম ছিল। একেবারে ইজিভাবে আমি বলতে চাই। কিভাবে ইজিভাবে বলতে চাই? আমি বলতে চাই, দেখো আমি বলছি n = 5 ব্যবহার করে 1 + x⁴n এর বিস্তৃতি করো প্যাসকালের সূত্রের মাধ্যমে, ত্রিভুজ সূত্রের মাধ্যমে। কী হলো, আমার 1 লিখবো আমরা, প্রথম 1, তারপর একটা 1, ডান দিক 1। দেখো আমার 5টা 1 লেখা হয়েছে কিনা, এই 1 বাদে, এই 1টা বাদে আর 5টা 1 লিখছি কিনা, 1 2 3 4 5। ওকে, 1 2 3 4 5। এখন দেখি 1 আর 1 যোগ দিলে কত হয়, 2। দেখো আবার 1 লিখলাম, 1 লিখলাম, এই 1 আর 2 যোগ করলে হয় 3, 2 আর 1 যোগ করলে 3। তাহলে আবার 1 লিখবো, 1 লিখবো এদেরকে। দেখো আবার এই দুইটা যোগ করলে হয় 4, এই দুটো যোগ করলে হয় 6, এই দুটো যোগ করলে হয় 4, আর 1 থাকবে। ওকে, 1 1 দিয়ে যাচ্ছি। 5 নম্বর লাইনে আমরা যাব। এই 1 আর 4 যোগ করলে 5, 4 আর 6 যোগ করলে 10, 6 আর 4 10, 4 আর 1 তোমার 5, আর 1 থাকবে। এই টোটাল যে লাস্ট লাইনটা আমি লিখে দিয়েছি, এটাকেই বলা হয়, এই আর এর মানটা, এই রুলসটা অ্যাপ্লাই করে আমরা সূত্রে বসাবো। তাহলে সূত্রটা কি, 1 + x⁵ = 1 + 5x + 10x² + 10x³ + 5x⁵ কেন 1 সহগ 1 টু দি পাওয়ার তোমার চাইছে a⁴n 5 1। তাহলে 5x, একটা x আসবে, তারপর তবে 10, আমার সহগটা পেয়ে x1 আছে, এখানে এ নাই, সুতরাং 10x², পরেরটায় 10, 10x³ পরেরটায় 5x⁴, একটা একটা বাড়তেছে, এবং পরেরটায় x⁵, মানে পাওয়ার একটা একটা বাড়তেছে। তাহলে আমরা এইটাকে যদি নর্মাল বিস্তৃতি করি, তাহলে নর্মাল বিস্তৃতিটা হবে 1 + x⁴n এর বিস্তৃতি nc0 a⁴n nc1 a⁻n−1 x⁴1 হবে। দেখো এটা x0 x1, পরেরটা হবে মানে x1 মানে x হবে আর কি, nc2 a⁻n−2 x², পরেরটা nc3 a⁻n−3 x³ nc4 a⁻n−4 x⁴, nc3 5 a⁻n−5 x⁵। এখন এখানে এর মান আমার 1, সুতরাং এ টার্মসটি থাকবে না। তাহলে nc0 মানে 1, a⁴ নাই মানে 1, এটা 1, nc1 মানে n, nc1 × x লিখলাম, nc2 x², nc3 x³ nc4 x⁴, nc5 x⁵। এখন তোমরা ক্যালকুলেটর থেকে nc1 এর মান, এখন n কত প্লিজ, n মানে কিন্তু 5, 5c1 মানে 5 লিখলাম। দেখো 5c2 ক্যালকুলেটর দেখবা এটা আসবে 10, 5c3 যা 5c2 তাই, কারণ nc r যা nc n−r তাই। তাহলে 5 এখানে 10, এখানে 10 x³, 5c3 তারপর আসে 5c4 5 x⁴, আর 5c5 মানে 1 x⁴, তোমার থাকবে
ওয়ান। এভাবে আমরা আলাদাভাবে বিস্তৃতি করি। এটা প্যাসকালের সূত্রের মাধ্যমে, এটা হলো তোমাদের নর্মাল দ্বিপদী বিস্তৃতির মাধ্যমে। তাহলে এই পর্যন্ত আজকে আমরা সূত্রগুলো ভালো করে দেখব। এর পরের ক্লাসটি আমরা অঙ্কে চলে যাব। সুতরাং সূত্রগুলো ভালো করে দেখতে হবে, বারবার বলছি। আবার পরের ক্লাস থেকে ওই দিন বলবো আমরা মধ্যপথ সাধারণপথ রেখে। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকো, আমাদের জন্য সবার জন্য দোয়া করো। তোমাদের জন্য দোয়া করছি, সবাই ভালো থাকবে।